বাবা আর কোনো কথা বলল না, চলে গেল। ইমা কান্না ভরা চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের চোখে পানি টলমল করছে। ঈশান ইমার কাছে এগিয়ে আসে এবং কান্না সুরে বলে, ইমা আমি কিছুই করিনি, ওরা। বলতেই ইমা ঈশানের গালে টেনে জোরে একটা থাপ্পড় মারল। ঈশান অবাক হয়ে ইমার দিকে তাকালো। মারবে আমায়? মারো, মারো না ঈশান, মারো। ইমা তুমি আমাকে ভুল বুঝছো, ওরা আমাকে। বলতেই ইমা ঈশানের সামনে হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলল, ব্যাস, অনেক বলেছো তুমি। ঈশান তুমি কখনো ভালো হবে না, না? এটা আমার আগেই বোঝা উচিত ছিল। আজ তোমার জন্য আমি আমার বাবার কাছে ছোট হয়ে গেলাম। ব্যাস, অনেক হয়েছে। আজ থেকে তুমি আমার কেউ না, আর না আমি তোমার কেউ। এই সম্পর্কের আমি ইমা এখানেই ইতি টানলাম। ইমা এগুলো তুমি কি বলছো? ইমা ঈশানের কোনো কথা শুনলো না, চলে যেতে লাগলো। ইমা, ইমা দাঁড়াও, আমার কথা শোনো। ইমা কাঁদতে কাঁদতে গিয়ে ট্যাক্সিতে উঠে গাড়ির দরজা লাগিয়ে দিল। ঈশান এসে গাড়ির কাছে হাত দিয়ে বলল, ইমা আমার কথা শোনো প্লিজ, গাড়ির দরজাটা খুলো। বলে ঈশান গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। ইমা চোখ মুছে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। গাড়ি চলতে লাগলো। ঈশান গাড়ির কাছে হাত দিয়ে গাড়ির সাথে দৌড়াতে লাগে এবং উত্তেজিত সুরে বলে, প্লিজ গাড়ি থামান। ইমা তুমি যেও না, ইমা আমার কথাটা শুনো। গাড়ি জোরে চালান। ড্রাইভার গাড়ি জোরে চালাতে লাগলো। ঈশান গাড়ির পেছনে দৌড় দেয় এবং বলতে থাকে, ইমা প্লিজ আমার কথাটা শুনো, ইমা প্লিজ যেও না, আমি তোমাকে ভালোবাসি ইমা। ইমা প্লিজ যেও না, ইমা, ইমা যেও না প্লিজ ইমা। ঈশান দাঁড়িয়ে যায় এবং গাড়ি চলে যাওয়া দেখে। ঈশানের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগে। ঈশান হাঁটু ভেঙে বসে পড়ে মাটিতে এবং দুই হাত দিয়ে মুখমণ্ডল চেপে ধরে বাচ্চাদের মতো জোরে জোরে কান্না করতে লাগে এবং বলে, ইমা যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ভুল বুঝো না প্লিজ। বর্তমান ঈশানের চোখে পানি টলমল করছে। আকাশ জনির চোখে পানি চলে আসে। সেদিন অপরাধ না করে অপরাধী হয়ে যায় ইমার চোখে। ইমা আমাকে ছেড়ে চলে যায়। সেই সময় মনে হচ্ছিল আমার পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে, আমি অসহায় হয়ে পড়ছিলাম। সেই দিনের পর থেকে কি আর ম্যাডামের সাথে আপনার দেখা হয়নি? ক্লাস দেখা হয়েছিল ওর বাড়িতে। আপনি ওনার ভুল ভাঙিয়েছিলেন? না, সেই সুযোগ পাইনি। সেই দিন আমি বাড়িতে এসে সন্ধ্যা থেকে রাত 3টা পর্যন্ত ইমাকে ফোনের উপর ফোন করেছি। প্রথমে 4বার কল ঢুকেছে, তারপর থেকে ফোন বন্ধ। তবুও আমি কল করেছি, এই ভেবে যে হয়তো রাগ কমে গেলে ফোন খুলবে, কিন্তু খুলেনি। আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম, কিছুই ভালো লাগছিল না, শুধু নিজের উপর রাগ হচ্ছিল। ঘরে আমার যা ছিল সব ভেঙে ফেলেছিলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। পরের দিন স্বামীর আমাকে ফোন করে বাড়ি আসতে বলল। আমি ভাবলাম নেশা করলে হয়তো নিজের মনকে একটু শান্তি দিতে পারবো, তাই চলে গেলাম বাড়ি। ও মাঝখানে একটা কথা ছাড়া পড়েছে। আমার বাবা আমার জন্মদিনে আমাকে লাইসেন্সওয়ালা রিভলভার গিফট করেছিল, কিন্তু আমি সেটা কখনোই চালাইনি, তবে সাথে রাখতাম মাঝে মাঝে। সেদিন কি মনে হয়েছিল, রিভলভারটা সাথে নিয়ে গেছিলাম বাড়ি। স্বামীর আমি বসে ড্রিঙ্ক করছিলাম, কিন্তু ড্রিঙ্ক করেও আমি শান্তি পাচ্ছিলাম না। আরও বেশি আমার চেহারাটা চোখের সামনে ভাসছিল এবং কষ্ট হচ্ছিল। আমি রেগে মাতাল অবস্থায় চিল্লাই উঠি এবং গ্লাস বোতল ভাঙতে শুরু করি। অতীত ঈশান মাতাল অবস্থায় চিল্লাই জোরে জোরে বলে, আমি ইমাকে চাই, ও আমার, ও আমার। ইমা তুমি আমার। পাশ থেকে 3জন লোকের মধ্যে একজন জোরে বলে উঠল, এই ভাই এভাবে চিল্লাস কেন? এত ভিআইপি বার, কোনো নর্মাল বার না, চিল্লাতে ইচ্ছা করলে বাইরে যান। ঈশান লোকটার দিকে তাকিয়ে রেগে জোরে বলল, এই তুই কে রে? আমি কে জানিস? ঈশান চৌধুরী, জহির চৌধুরীর ছেলে। এইবার আমি কেনার মতো ক্ষমতা রাখি। লোকটি রাগান্বিত সুরে বলল, গালি দিবেন না বলছি, আমরাও কোনো নর্মাল মানুষ না। ভাই আমার বন্ধু একটু কষ্ট আছে তাই এমন করছে, সরি ভাই। ঈশান স্বামীরের কলার ধরে রেগে বলল, তুই সরি বলছিস কেন? সরি তো ওরা বলবে। ঈশান চৌধুরী কারো কাছে ক্ষমা চায় না, শুধু ইমা বাদে। ঈশান ইমার কাছে 14 বার ক্ষমা চাইতে রাজি আছে, কারণ ইমা হলো ঈশানের প্রাণ। এখন তোরা আমার কাছে ক্ষমা চাবি, ক্ষমা চাবি আমার পা ধরে। আয় এবং ক্ষমা চা। কি এত বড় কথা? বলে 3জন লোক রিভলভার বের করলো। ঈশান রেগে দাঁত খিঁচিয়ে বলল,
আয়, তোদের কিছু বলেছি না আমি? বলে রিভলভার বের করে শুট করলো ওদের দিকে। বুলেট গিয়ে তিনজনের মধ্যে একজনের পায়ে গিয়ে লাগলো। তারপর শুরু হলো গুলির বর্ষণ। যারা ছিল তারা সবাই দৌড়াদৌড়ি করতে লাগে। বর্তমান। আমি গুলি করছি, ওরাও গুলি করছে। এর মধ্যেই পুলিশ চলে আসে। পাশে সামিরকে ডাকতে যাব দেখি সামির আমার ওপর শরীর এলিয়ে দিচ্ছে। আমি সামিরের বুকে হাত দিতেই দেখি আমার হাতে রক্ত ভরে। আমার মাথা শরীর ঠান্ডা হয়ে আসতে লাগে। সামিরের নাকে হাত দিতেই দেখি ওর শ্বাস পড়ছে না। আমি আজকে উঠলাম। সেটাই আমার জীবনে প্রথম কাউকে চোখের সামনে এমন মুহূর্তে দেখা, সেটাও আবার আমার বন্ধু। তারপর পুলিশ আমার হাত থেকে রিভলভার নিয়ে নেয় এবং আমাকে ধরে নিয়ে চলে যায়। আমি সামিরের লাশের দিকে তাকাতে তাকাতে চলে যাই। তারপর আমার তেমন কিছু মনে নেই। বাবা পুলিশ স্টেশনে এসে আমাকে ছাড়িয়ে নিয়ে বাসায় নিয়ে আসে। আবার কোনো হুঁশ ছিল না। আমি প্রায় 4 দিন শোকে ছিলাম। 4 দিন পর ঠিক করি ইমার বাড়িতে যাব এবং চলেও গেলাম ইমার বাসায়। ওখানে গিয়ে জানতে পারি ওর মা মারা গেছে। তবুও আমি গিয়ে ইমার বাবাকে বুঝিয়ে বলি। সেখানে ইমাও দাঁড়িয়েছিল। অতীত। আঙ্কেল, আমি খারাপ ছেলে না। সেদিন আমি মারামারি করেছি, কিন্তু সেটার যথেষ্ট কারণ ছিল। আঙ্কেল, আমি ইমাকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমার থাকতে কষ্ট হবে। আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ইমাকে আমার কাছে যত্নে রাখবো। কোনো কিছুর কষ্ট দিব না। ইমার বাবা রাগান্বিত সুরে বলল, দেখো ছেলে, আমার স্ত্রী কয়েকদিন আগে মারা গেছে। সেটাও যাই হোক, তুমি চলে যাও। আমার মেয়ে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ঈশান ইমার দিকে তাকালো। ইমা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ইমার বাবা আবারও বলে, আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। বলতেই ঈশান রেগে জোরে বলে উঠল। কখনোই না। ইমার বাবা চমকে উঠল, সাথে ইমাও। ঈশান রেগে রিভলভার বের করে ইমার দিকে ধরল। ইমা বিস্ফোরিত চোখে ঈশানের দিকে তাকালো। ইমার বাবা উত্তেজিত সুরে বলল, এই ছেলে, কি করছো? ঈশানের চোখে পানি টলমল করতে লাগে। ঈশান রিভলভার নিজের মাথায় ঠেকালো এবং কান্নার সুরে বলল, হিমা, তুমি আমার। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। তোমাকে মারতেও পারবো না, কিন্তু নিজেকে মারতে পারবো। ইমা দৌড়ে গিয়ে ঈশানের হাত চেপে ধরে কান্না করে উত্তেজিত সুরে বলল, পাগল হয়ে গেছো, কি করছো? দোহাই লাগে, এমন কিছু করো না ঈশান। ঈশান রিভলভার সরিয়ে কান্না করতে করতে ইমার গালে আলতোভাবে হাত দিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি মা। তোমার বাবাকে বোঝাও না প্লিজ। ইমা চোখ মুছে মুচকি হেসে বলল, আমি বোঝাবো বাবাকে, তুমি শান্ত হও আর বাসায় যাও। ওকে, তোমার ফোন খুলে রাখো কেমন? যাও। ঈশান চলে গেল এবং বাসায় এসে ইমাকে ফোন করলো। ইমা ফোন ধরল না। ঈশান কয়েকবার ফোন করলো, কিন্তু কোনো লাভ হলো না। ঈশান ইমাকে এসএমএস করে বলল, তোমার বাবা তোমার কথা শোনেনি, তাই তো? এই কারণে ফোন ধরছো না। কোনো রিপ্লাই আসলো না। ঈশান আবার এসএমএস করলো। ইমা, তুমি আমার কাছে চলে আসো। তোমাকে আমি অনেক ভালোবাসবো। এবারও কোনো রিপ্লাই আসলো না। ঈশান মনে মনে বলল, আমি ইমাকে নিয়ে পালিয়ে যাব। ইমাকে আসতে বলি, ও নিশ্চয়ই আসবে। আগেরবার এসেছিল। ইমা, কাল সকাল 9টায় আমি ব্রিজের ওপর অপেক্ষা করব। তুমি চলে এসো। বর্তমান। আমি পরের দিন সকাল 9টায় গিয়ে সেই ব্রিজের ওপর অপেক্ষা করতে লাগি। 10, 1, 3, 4, 6, 8, 9, 10, 12টা। ইমা আসেনি। পরের দিন সকাল 5টা পর্যন্ত আমি সেই ব্রিজের ওপর গাড়ির ভেতর বসেছিলাম ইমার অপেক্ষায়, কিন্তু ইমা আসেনি। আমার সেখান থেকে মনের ভেতর ইমাকে নিয়ে বিশাল একটা ক্ষোভ তৈরি হয়। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। তারপর বাবা আমাকে বিজনেসের জন্য বাইরের দেশে পাঠালো। 2 বছর পর ওই শহরে যাই, ইমাকে খুঁজি, কিন্তু পাই না। তারপর আমি আস্তে আস্তে এই পথে চলে আসি। দিনের আলোতে আমি একজন বিজনেসম্যান, রাতের অন্ধকারে আমি একজন হিংস্র মাফিয়া। এই তো। তোমরা জানো কেন আমি আমার বাড়িতে কোনো মেয়েকে ঢুকতে দিতে মানা করেছি? না স্যার, এটা অবশ্য আমার মনে অনেক দিনকার প্রশ্ন। বাড়িটা আমি আমার ইমার জন্য তৈরি করেছি। ওই বাড়িতে কোনো মেয়ের যদি পা পড়ে, সেটা একমাত্র ইমার হবে। ওই বাড়িতে আমি আমার ইমাকে নিয়ে থাকবো। 6 বছর পর ওকে যেদিন প্রথম হসপিটালে দেখলাম, আমার রাগ ক্ষোভগুলো বরফের মতো গলে পানি হয়ে গেল। মনে মনে একটা আশার আলো খুঁজে পেয়েছিলাম।
কিন্তু ও যে সত্যি বিয়ে করে নিয়েছে ওর বাবার পছন্দের ছেলেকে, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এখনো। স্যার প্লিজ কষ্ট পাবেন না। স্যার, আপনার লাভ স্টোরিটা সত্যি অনেক কষ্টের, তবে ম্যাডাম আপনার সাথে অন্যায় করেছে। মেয়ে চারটাই এমন। জনি, এগুলো বলো না। আমার ইমা অন্যরকম। আমি আজও ওকে তেমনই ভালোবাসি যেমন আগে বাসতাম। তবে কষ্ট হচ্ছে ওকে অন্য কারোর সাথে দেখতে হবে ভেবে। ঈশান মোবাইলের স্ক্রিন লাইট অন করতে দেখে 3:49 বাজে। অনেক রাত হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। কাল আবার হসপিটালে যেতে হবে এবং মিস্টার মিনহাজের ব্যাপারটা একটু দেখতে হবে। ওকে স্যার, চলুন। তারপর তিনজন উঠে গাড়িতে বসলো এবং চলে গেল হোটেলে। হোটেলে এসে ঈশান নিজের রুমে ঢুকে ঠাস করে বিছানায় শুয়ে পড়ে এবং গলা থেকে আংটিশুদ্ধ চেনটা বের করে দেখাতে লাগে এবং ভাবতে লাগে ইমার সেই ঝর্ণার পানিতে আনন্দ করার কথা। অতীত। ইমা আংটি বক্স থেকে আংটি বের করে ঈশানের হাতে দিয়ে মুচকি হেসে বলল, তুমি পরিয়ে দাও। ঈশান ইমার হাতে আংটি পরিয়ে দেয় এবং ইমাও ঈশানের হাতে আংটি পরিয়ে দেয়। ঈশান ইমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ইমা। লাভ ইউ টু ঈশান। এমন সময় আকাশ মেঘে ঢেকে যায়। ঈশান আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি আসবে মনে হচ্ছে, চলো ইমা। ঈশান ইমা পানি থেকে উঠে গাড়ির কাছে যাওয়ার আগেই বৃষ্টি আসে। বৃষ্টি জোরে আসলে তো এই বৃষ্টিতে এই রাস্তায় গাড়ি চালানো একটু রিস্কি। আমরা বৃষ্টি কমে গেলে রওনা দিই, কি বলো? ঠিক আছে। ঈশান ইমা গাড়ির পেছনের ছিটে ভেজা শরীরে উঠে বসে। ঈশান দেখলো ইমা একটু কাঁপছে। তোমার ঠান্ডা লাগছে? হুম। ঈশান তাড়াতাড়ি ব্যাগ থেকে তোয়ালে বের করে ইমার মাথা মুছে দিতে লাগে। ইমা অপলক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে থাকে। এমন সময় আকাশ জোরে জোরে গর্জন দিয়ে ওঠে। ইমা ভয়ে ঈশানকে ঝাপটে ধরে। ঈশানের কাঁধে ইমার গরম নিঃশ্বাস পড়ছিল। ঈশানের হার্টবিট দ্রুত হয়ে যায় এবং শরীরের ভেতর কেঁপে কেঁপে উঠতে লাগে। ঈশান দুই হাত দিয়ে ইমাকে নিজের শরীরের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। ইমাও ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইমা ঈশানকে ছাড়ল এবং দুইজনের চোখের দিকে তাকালো। দুজনের চোখে কামনার ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। ঈশান তার নরম দুই হাত দিয়ে ইমার কানের পিছে আলতোভাবে স্পর্শ করতেই ইমা নিজের ঠোঁট কামড়িয়ে ধরে। ঈশান ইমার ঠোঁটের দিকে তাকায় এবং আস্তে আস্তে ইমার কাছে আসে। ইমা ঈশানের চোখের দিকে তাকায়। ঈশান চোখ বন্ধ করে আলতোভাবে ইমার ঠোঁটে কিস করতে লাগে। দুইজন নিজেদের কন্ট্রোল যে কখন হারিয়ে ফেলে বুঝতেই পারে না। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে আর আদর করতে লাগে। বর্তমান। ঈশান উঠে বসে এবং জোরে একটা শ্বাস ছাড়ল। ঈশান বারান্দার দিকে তাকাই, দেখে হালকা হালকা আলো ফুটেছে। ঈশান বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস নিয়ে ছাড়ল এবং মনে মনে বলল, সেদিন যাই হয়েছিল ভুলবশত হয়েছিল, কিন্তু ভালোবাসা তো খাঁটি ছিল ইমা। তোমার পর আমি কখনো কোনো মেয়েকে টাচ করেও দেখিনি। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই ওয়ার্ল্ড, এভরিথিং। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবনই বাসবো। ঈশান রেডি হয়ে বের হলো হসপিটালে যাওয়ার জন্য। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ঘুম হয়নি তাই না? আকাশ মাথা চুলকিয়ে আসতে বলল। না মানে ঈশান জনির দিকে তাকালো, দেখে জনি হামি তুলতে তুলতে আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজ তোমাদের ছুটি, কাল অনেক রাত জেগেছো, একটু আরাম করো। আকাশ উত্তেজিত সুরে বলল, কি বলছেন স্যার? আরাম করব? কখনোই না, আমি যাব আপনার সাথে। আমিও যাব, আর আমার একটুও দরকার নেই। ঈশান রাগান্বিত সুরে বলল, দুজনই চুপ করো, আমি একাই যেতে পারবো। তোমাদের যেটা বলেছি সেটা করো, বিশ্রাম নাও, শরীর ভালো লাগবে। কিন্তু স্যার। আমি তোমাদের বস, যেটা বলেছি সেটাই করবে, ওকে? জনি, গাড়ির চাবিটা দাও। কিন্তু স্যার। কোনো কিন্তু না, চাবিটা দাও। জনি মন খারাপ করে চাবি বের করে ঈশানের হাতে দিল। ঈশান চাবি নিয়ে গাড়িতে উঠে বসলো এবং মুচকি হেসে বলল, দুইজন ভালো করে ঘুমাবে, ঘুম হয়ে গেলে উঠে আমাকে কল করবে, ওকে? ওকে স্যার। ঈশান গাড়ি টান দিয়ে চলে গেল। হসপিটালে ইমা রোগী দেখছে। এমন সময় ইমার ফোনে কল আসে ইসমার স্কুল থেকে। ইমার ফোন সাইলেন্ট থাকায় ইমা শুনতে পেল না। এদিকে ঈশান গাড়ি নিয়ে হসপিটালের দিকে আসতে দেখে একটা স্কুলের সামনে দুইজন মহিলার মধ্যে একজন মহিলা
একটা স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাকে পাতাল করে কোলে নিয়ে আসে, আর একজন লোক গাড়ি থামানোর চেষ্টা করছে। ঈশান একটু কাছে আসতে দেখে মহিলাটির কোলে বাচ্চাটি ইসমা। ঈশানের বুকের ভেতর ধাক করে ওঠে। ঈশান তাড়াতাড়ি সাইড করে গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে বের হয়ে তাদের দিকে দৌড়ে গেল এবং উত্তেজিত সুরে বলল। কি হয়েছে ইসমার? সবাই ঈশানকে দেখে অবাক হয়ে গেল। স্যার আপনি? ইসমার কি হয়েছে? কপাল কুঁচকে উত্তেজিত সুরে বলল। ইসমার শ্বাসকষ্টের প্রবলেম আছে স্যার। ওর হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইসমার ক্লাসে দুজন মেয়ে এসে বললে আমি তাড়াতাড়ি যাই, দেখি ইসমা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। ওকে ওকে, ইসমাকে আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। স্যার আমিও যাব আপনার সাথে। আমি কি আসবো? ঈশান স্যারের দিকে তাকিয়ে বলল। না, তার দরকার নেই, আমি সামনে নিব। চলুন মিস। বলে দ্রুত ইসমাকে নিয়ে ম্যাডাম এবং ঈশান গাড়িতে উঠে দ্রুত গাড়ি চালিয়ে হসপিটালে আসে এবং ঈশান তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়। ম্যাডামও ইসমাকে নিয়ে বের হয়। ঈশান ম্যাডামের কোল থেকে ইসমাকে কোলে নিয়ে তাড়াতাড়ি হসপিটালের ভেতরে ঢুকলো। ডাক্তার রোশনি খেয়াল করে ঈশান একটা বাচ্চাকে কোলে নিয়ে ছুটে আসছে। রোশনি ইসমার চেহারা দেখতে পায় না। রোশনি দ্রুত ঈশানের কাছে ছুটে আসতেই ঈশান বলল। ডাক্তার, এমার্জেন্সি। বলতেই ওয়ার্ড বয় ট্রেচার নিয়ে আসে। ঈশান ইসমাকে ট্রেচারে শুইয়ে দিতেই রোশনি ইসমাকে দেখে অবাক হয়ে যায় এবং উত্তেজিত সুরে বলে। এটা তো ইসমা। স্যার ইসমার কি হয়েছে? বলতেই ম্যাডাম বলল। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। রোশনি স্টেথিপস নিয়ে ইসমার বুকে চেক করলো এবং প্লাসও চেক করে বলল। ইসমার অ্যাটাক এসেছে। নার্স, আমি ইসমাকে নিয়ে 201 নম্বর কেবিনে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ইমাকে খবর দাও। ওকে ম্যাডাম। রোশনি, ঈশান, ম্যাডাম ইসমাকে নিয়ে ভেতরে চলে গেল। এদিকে ইমা পেশেন্টের সাথে কথা বলছে এবং ইনজেকশন দেওয়ার জন্য ইনজেকশন রেডি করছে। এমন সময় নার্স এসে ইমাকে বলল। ম্যাডাম আপনি তাড়াতাড়ি আসুন, কি হয়েছে? আপনার মেয়ে হসপিটালে, ও অজ্ঞান হয়ে পড়েছে। ইমা নার্সের কথা শুনে হাত থেকে ইনজেকশন পড়ে যায়। ইমার মাথা যেন ভন ভন করে ঘুরতে লাগে। ইমা সব রেখে দৌড়ে কেবিন থেকে বের হয়ে লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগে। ম্যাডাম লিফট। বলতেই দেখে ইমা অলরেডি সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে। নার্স কি করবে? সেও ইমার পিছে পিছে যায়। কোথায় আমার মেয়ে? নার্সের দিকে তাকিয়ে কান্নার সুরে। 201 নম্বর কেবিনে ম্যাডাম। ইমা পাগলের মতো ছুটে গেল 201 নম্বর ক্যাবিনের দিকে। সবাই ইমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ইমা চোখে কিছুই দেখছিল না, কান্না করছিল এবং দৌড়ে যাচ্ছিল। এদিকে ঈশান কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজা লাগানো কাঁচ দিয়ে ইসমাকে দেখছে। রোশনি ইসমার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল এবং হাতে স্যালাইন দিয়ে দিল। ঈশানের কানে দৌড়ে আসার শব্দ আসতেই ঈশান করিডোরের দিকে তাকায়, দেখে ইমা চোখ মুছতে মুছতে দৌড়ে আসছে। ঈশান দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। ইমা ঈশানের দিকে না তাকিয়ে ক্যাবিনের দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ইসমার মুখে অক্সিজেন, হাতে স্যালাইনও দেওয়া। রোশনি ইমার দিকে তাকালো, দেখে ইমা হতবাক চোখে ইসমার দিকে তাকিয়ে আছে। ইমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রোশনি এসে ইমার কাঁধে হাত রাখতেই ইমা রোশনির দিকে তাকালো। রোশনি বলল। চিন্তা করো না ইমা, ইসমা ঠিক আছে। ওর অ্যাটাক এসেছিল। এ নিয়ে 3 বার হলো। ওর শ্বাসকষ্টের সমস্যা, ওর বেগে সবসময় ইনহেলারটা রাখতে বলবে। আমি রোকসানাকে বারবার করে কল করে বলেছিলাম ইনহেলার সব সময় ইমার ব্যাগে একটা করে রাখবে। উফ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে তুমি তো কাঁপছো। রোশনি নার্সের দিকে তাকিয়ে বলল। নার্স, ডাক্তার ইমার জন্য পানি নিয়ে আসুন। ইমা, তুমি ইসমার পাশে বসো। ইমা ইসমার পাশে বসলো এবং ইসমার হাতের উপর হাত রেখে কান্না করতে লাগে। রোশনি ইমার মাথায় হাত বুলিয়ে বলল। এভাবে কান্না করো না ইমা। ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। আরে কিচ্ছু হবে না, একটু পরেই ইসমার জ্ঞান ফিরে আসবে। তুমি জানো ইসমাকে কে নিয়ে এসেছে? তোমার বন্ধু মিস্টার ঈশান। উনি বাইরে দাঁড়িয়ে আছেন। ইমা রোশনির কথা শুনে অবাক হলো। এমন সময় নার্স ইমার জন্য পানি নিয়ে আসলো। রোশনি পানির গ্লাস ইমার হাতে দিয়ে বলে। তুমি পানি খাও, আমার এখন যেতে হবে। রোশনি ক্যাবিন থেকে বের হলে ঈশান, ম্যাডাম রোশনির কাছে আসে। ইসমা কেমন আছে ডাক্তার? ইসমা এখন ঠিক আছে স্যার, একটু পরেই ওর জ্ঞান ফিরে আসবে।
ঈশান স্বস্তির একটা শ্বাস ছেড়ে হেসে বলল, থ্যাংক ইউ ডাক্তার। মোস্ট ওয়েলকাম। বলে রোশনি চলে গেল। ম্যাডাম ঈশানের দিকে তাকিয়ে বলল, ওকে স্যার, আমার এখন যেতে হবে। ওকে, থ্যাংক ইউ মিস। নুরি, থ্যাংক ইউ মিস নুরি। থ্যাংক ইউ বলতে হবে না স্যার, আসলে আমরা সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ইসমা আমাদের স্কুলের সবচেয়ে লক্ষ্মী একটা মেয়ে, ও সত্যি অনেক ভালো, আমরা সবাই ওকে অনেক ভালোবাসি। বলতেই ইমা ক্যাবিন থেকে বের হয়ে বাইরে আসে। ঈশান নুরি ইমার দিকে তাকাই। হ্যালো ম্যাডাম। হ্যালো মিস নুরি, এক্সট্রিমলি সরি, আসলে আপনারা ফোন দিয়েছিলেন, আমার ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। ইটস ওকে ম্যাডাম। থ্যাংক ইউ, আপনারা নিজ দায়িত্বে আমার মেয়েকে হসপিটালে নিয়ে এসেছেন। আমাকে না, আপনি বরং মিস্টার ইসান স্যারকে থ্যাংক ইউ জানান, উনি না থাকলে হয়তো আমাদের ওকে ম্যাডাম, আমার এখন যেতে হবে। ওকে। নুরি চলে গেল। ইমা ঈশানের দিকে তাকিয়ে ধীর সুরে বলল, আসো ভেতরে আসো। চলো। ইমা ঈশান ক্যাবিনের ভেতরে আসলো। ঈশান ইসমার কাছে গিয়ে ইসমার মাথায় হাত বুলিয়ে দিতেই ইমা বলল, জানি না তোমাকে কিভাবে থ্যাংক ইউ জানাবো, আমার মেয়েকে দুইবার বাঁচালে তুমি। ঈশান ইমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটাতে থ্যাংক ইউ বলার কি আছে, ইটস ওকে। বলতেই ইসমা চোখ খুলে আস্তে করে আম্মু বলে ডাকে। ইমা ঈশান ইসমার দিকে তাকালো এবং দুজনাই একসাথে ইসমাকে ধরলো। ইমার হাতের ওপর ঈশান ভুল করে হাত রাখে। ইমা ঈশানের দিকে তাকাই, ঈশান ইমার দিকে তাকাই এবং আস্তে করে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়াই। মামনি তুমি ঠিক আছো? ইসমার গালে হাত দিয়ে বলল। ইসমা হাত দিয়ে অক্সিজেন মাস্ক খুলে বলল, ইসমা ঈশানের দিকে তাকিয়ে আঙ্কেল বলে ডাক দিল। ঈশান ইসমার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, এখন কেমন লাগছে ইসমা? ভালো, কিন্তু তুমি সেদিন আমাকে না বলে চলে কেন গেছিলে বলো তো? আমার একটু খাঁজ পড়ে গিয়েছিল। আজকে কিন্তু আমাকে ছেড়ে যাবে না, আমি না বলা পর্যন্ত। ইসমা এটা কেমন কথা? আঙ্কেলের কাজ থাকলে তো যেতেই হবে। না সমস্যা নেই, আমার আজকে কাজ নেই, আমি তোমার কাছে থাকবো ইসমা। ইসমা মিষ্টি করে হাসি দিল। এমন সময় একজন নার্স এসে বলল, ম্যাডাম আপনি একটু আসতে পারবেন? কেন, কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে। আর কেউ নেই? ফাহিম স্যার আজ আগে বের হয়ে গেছে। এই কথা শুনে ঈশান একটু চমকে তাকালো নার্সের দিকে। রোশনি ম্যাডাম গেছে পেশেন্টের কাছে, আরিফ স্যার আসেননি, রুহু ম্যাডাম আসেননি, মেরি ম্যাডাম রুগী দেখছে। ওকে চলো ইসমা মামনি, একটু ঘুমানোর চেষ্টা করো, আমি একটু পর আসছি। ওকে আম্মু। ইমা ঈশানের দিকে তাকালো। ঈশান বলল, আমি খেয়াল রাখবো। ওকে থ্যাংক ইউ। আঙ্কেল তুমি আজ আমাকে এখানে নিয়ে এসেছো? আচ্ছা আঙ্কেল। বলতেই ঈশান মুখ একটু বেঁকিয়ে বলল, আচ্ছা আমাকে কি আঙ্কেলের মতো মনে হয়? তুমি তো আমার আঙ্কেল হও। আমি তোমার আঙ্কেল হতে চাই না। আমাকে কি তুমি বন্ধু বলে রাখবে? আমার সাথে বন্ধুত্ব করবে তুমি? তুমি তো কত বড়, বড়দের সাথে কেউ বন্ধুত্ব করে? কিন্তু আমি ছোটদের সাথে বন্ধুত্ব করি, আমি তোমার বন্ধু হতে চাই। ওকে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আসো তাহলে আমরা হাত মিলাই। ওকে। 2 ঘন্টা পর আকাশ জনি হসপিটালে এসে ঈশানকে ফোন করে। এদিকে ঈশান ইসমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এমন সময় ফোন আসায় ঈশান তাড়াতাড়ি ফোন পকেট থেকে বের করে সাইলেন্ট করে দেয় এবং ফোন রিসিভ করে কানে ধরে। স্যার। বলো। আমরা হসপিটালে এসেছি, আপনি? আমি হসপিটালেই আছি। তোমরা এখন একটা কাজ করো, আজ আগে ডাক্তার মাহিম হসপিটাল থেকে বের হয়ে গেছে। আমার এখন পুরো সন্দেহ ঢুকে গেছে ডাক্তার মাহিমের উপর। তোমরা ডাক্তার মাহিমের ব্যাপারে খোঁজ লাগাও, ডিটেলস বের করো ওনার ব্যাপারে। ওকে স্যার। বলে আকাশ ফোন কেটে দিল। ঈশান ইসমার দিকে তাকিয়ে মুচকি হাসলো এবং সন্দেহ সুরে বলল, আজব ব্যাপার, ইসমার বাবা একবারও আসলো না, আর ইসমাও তো একবারও ওর বাবার কথা বললো না। কত গল্প করলো, একবারও ওর বাবার কথা বলেনি। তাহলে কি ইমা আমাকে মিথ্যা বলেছে, নাকি ওর হাজবেন্ডের সাথে ওর কোনো সম্পর্ক নেই? বিকেল হয়ে আসলো। ইমা ইসমার ক্যাবিনে এসে দেখে ঈশান ইসমার বেডের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। ইসমাও ঘুমাচ্ছে। ইমা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলল, খুবই মানুষকে সত্যি খুব ইনোসেন্ট দেখায়,
কথাগুলো কেন বলছি আমি? ঈশান, ঈশান। ঈশান চমকে চোখ খুলে ইসমার দিকে তাকাই, তারপর ইমার দিকে। ও ও আই এম সরি, চোখ লেগে এসেছিল। ইসমা ঘুমাচ্ছে? আসলে আমারই দেরি হলো, আজকে হসপিটালে ডক্টর কম তো তাই। ইমা, বলবো ডাক্তার মাহিমের কথা? না থাক, আবার অনেকটা বসে থাকবে। কি বলবে বলো? না কিছু না, তাহলে আমি এখন উঠি। বলে উঠতে গেলে দেখে ইসমা তার কোটের হাতা ধরে আছে। হঠাৎ ইসমার ঘুম ভেঙে যায়। ইসমা ঈশানের দিকে তাকিয়ে বলল, বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? ইমা বিস্মিত চোখে ইসমার দিকে তাকিয়ে বলল, বন্ধু? ইসমা, তুমি আঙ্কেলকে বন্ধু কেন বলছো? কারণ আমি আর বন্ধু আজ বন্ধুত্ব করেছি, তাই আজ থেকে আঙ্কেল আমার বন্ধু। ইমা ঈশানের দিকে তাকালো। ঈশান সংকোচ নিয়ে বলল, আসলে বলতেই ইমা একটু গম্ভীর স্বরে বলল, বুঝেছি, ইটস ওকে। ইসমা বাড়ি যাবে না মামুনি? বাড়িতে যাব তো। ইমা ইসমার হাতে স্যালাইন খুলে দিল। বন্ধু, তুমিও চলো আমার সাথে আমাদের বাড়িতে। ইসমা, তোমার বন্ধুর কাজ আছে। ইমা বলতেই ঈশান একটু জোরে বলল, না কাজ নেই, আমি যাব। ইমা ঈশানের দিকে একটু রাগান্বিত চোখে তাকালো। ঈশান ইমার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সত্যিটা জানতে হবে না। তুমি তোমার হাজবেন্ড নিয়ে আমাকে সত্যি বলেছো কিনা, এবং ইসমা আদৌ তোমার মেয়ে কিনা। দেখেছো আম্মু, বন্ধু কত ভালো। দেখছি। ইমা একটু গম্ভীর সুরে ঈশানের দিকে তাকিয়ে। তারপর ইমা, ইসমা, ঈশান হসপিটাল থেকে বের হলো। আমি গাড়ি নিয়ে আসছি, তোমরা দাঁড়াও। বলে ঈশান গাড়ি নিয়ে আসলো। ইমা ইসমাকে নিয়ে ঈশানের পাশের সিটে বসালো। ঈশান গাড়ি স্টার্ট দিল। ইসমা ইমার সাথে, ঈশানের সাথে পুরো রাস্তা গল্প করে হাসতে হাসতে যাই। তারা চলে আসলো বাড়ি। ঈশান, ইসমা, ইমা গাড়ি থেকে নামলো। ইসমা দৌড়ে এসে ঈশানের হাত ধরে বলল, চলো বন্ধু। ঈশান ইমার দিকে তাকাই। ও শুনতে চাই ইমা কি বলে। ঈশানকে অবাক করে ইমা বলে, আসো ঈশান। বলে আগে আগে গেল ইমা। তিনজন একসাথে লিফটে উঠে ৮ তলাতে আসলো। ইমা তার ফ্ল্যাটের কলিং বেল বাজালো। রোকসানা দরজা খুলে দেয়। দেখে ইমা, ইসমা সাথে আরেকজন লোক। রোকসানা একটু অবাক হয়। ইসমা আন্টি বলে জড়িয়ে ধরলো রোকসানাকে। ইমা ঈশানের দিকে তাকিয়ে বলল, ভেতরে এসো ঈশান। ঈশান বাড়ির ভেতর ঢুকলো। রোকসানা ইসমার সামনে হাঁটু ভেঙে বসে মন খারাপ করে বলল, আই এম সরি মামুনি, আমি আর এমন ভুল কখনো করব না। আর ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। রোকসানা এমন ভুল আর কখনো করবে না, প্লিজ। ওকে ম্যাডাম। আন্টি দেখো, আমাদের বাসায় আমার বন্ধু এসেছে। দাঁড়িয়ে কেন, বসো। বসছি। ইসমা চলো, রুমে গিয়ে কাপড় চেঞ্জ করতে হবে। আমি করে দিচ্ছি ম্যাডাম, আপনি বসুন। বলে রোকসানা ইসমাকে নিয়ে রুমে চলে গেল। তোমার বাড়িটা সুন্দর। থ্যাংক ইউ। ইমা একটু সংকোচ বোধ নিয়ে বলল, ঈশান, ইসমা বাচ্চা মেয়ে, ও হয়তো একটু বেশিই তোমাকে। ইমা বলতেই ঈশান ওকে শেষ না করতে দিয়ে বলল, ইমা, আমি একটু বিরক্ত হইনি। আসলে ইসমাকে দেখলে ওর সাথে কথা বলতে আমার খুব আপন আপন লাগে ওকে। আসলে কি খাবে, চা না কফি? পানি খাবো। ওকে আমি নিয়ে আসছি। বলে ইমা উঠে গেল। ঈশান এদিক ওদিক দেখতে দেখতে পিছন ঘুরে তাকাই এবং চমকে গিয়ে উঠে দাঁড়াই। ইমা পানি নিয়ে আসলে দেখে ঈশান দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো ছবির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? ঈশান ইমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, তোমার আর ইসমার পাশের লোকটা? বলতেই ইমা বলল, উনি আমার হাজবেন্ড। ইমার কথা শুনে ঈশানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই নাও পানি। না লাগবে না, ওকে আমি এখন আসি। বলে ঈশান হন করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। ঈশান হোটেলে ফিরে নিজের রুমে ঢুকে ধাম করে দরজা বন্ধ করে দেয় এবং দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকে। ঈশানের বুকের ভেতর উথাল পাতাল হয়ে যাচ্ছে, চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে আসছে। ঈশান জোরে একটা শ্বাস ছাড়ে, চোখ মুছে বলল, আমি সত্যি অপরাধী, আজ সেটা প্রমাণ হয়ে গেল। বলতেই ঈশানের ফোন বেজে ওঠে। ঈশান পকেট থেকে ফোন বের করে দেখে তার বাবা। ঈশান কণ্ঠ ঠিক করে চোখ মুছে ফোন রিসিভ করে কানে ধরল। হ্যাঁ বাবা বলো। তুমি কি ব্যস্ত? না বাবা।
কাল তোমাকে অস্ট্রেলিয়া যেতে হবে। কেন, কি হয়েছে? একজন ক্লায়েন্ট আছে, আমাদের কোম্পানির সাথে ঝামেলা করেছে, তাকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, আজ রাতেই যাব। কাল গেলেও চলবে। না, আমি আজই যাব। তুমি সেই ক্লায়েন্টের ডিটেলস পাঠিয়ে দিও। বলে ফোন কেটে দিয়ে আকাশকে কল করলো। হ্যালো স্যার। যেখানে আছো দ্রুত হোটেলে ফিরে আসো। ওকে স্যার। মা, বন্ধু আজকেও না বলে চলে গেল কেন? জানি না। মা জানো, আজ বন্ধু আমাকে বাবার মতো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মা, বাবাকে আজ খুব মনে পড়ছে। ইমা ইসমাকে জড়িয়ে ধরলো। বাবা কোথায় মা? কেন আসছে না বাবা? জানি না মা কোথায় তোমার বাবা। আর অভি, তুমি সেই যে গেলে আর তো ফিরলে না। তোমার ফোনও বন্ধ, না পেরে পুলিশকেও জানালাম, পুলিশ কিছুই বলতে পারলো না। তাহলে কি আমি ধরে নিব বলো তো? আকাশ জনি ইসানের কাছে আসলো। অস্ট্রেলিয়ার 3টা টিকিট বুকিং দাও আজ রাতের ফ্লাইটে। ওকে স্যার। স্যার, ডাক্তার মাহিম। কিছু জানতে পেরেছো? স্যার, আজ ডাক্তার মাহিমের ব্যাংকে 1 কোটি টাকা ঢুকেছে। ডাক্তার মাহিম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তার বাবা ওয়াচম্যানের চাকরি করত, রিটায়ার্ড হয়েছে। আর ডাক্তার মাহিম ডাক্তার হিসেবে ভালো নাম কুড়িয়েছে। কিন্তু তার ব্যাংকে এত টাকা দিল কে? এটা এখনো বের করতে পারিনি স্যার। ব্যাপারটা অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসি, তারপর বের করব। তোমরা এক কাজ করো, মিস্টার মিনহাজের সুরক্ষার জন্য সিকিউরিটি আর একটু বাড়িয়ে দাও। ওকে স্যার। জনি আকাশ চলে গেল। ইসান ফ্রিজ থেকে বিয়ারের বোতল বের করে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় এবং বিয়ার পান করতে লাগে। ইসান ইমার বলা কথা মনে হয়ে গেল। উনি আমার হাজবেন্ড। ইসান এই কথা মনে করে এই বিয়ারের বোতল সজোরে মেঝের উপর আছাড় মারল। বিয়ারের বোতল ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং বিয়ার মেঝেতে ছড়িয়ে পড়ে। ঈশান ওখানেই অটোশটো হয়ে মেঝেতে বসে এবং 2 হাঁটুর ওপর 2 হাত রেখে 2 হাতের মাঝে মুখ গুজে কান্না করতে লাগে। এমন সময় ঈশানের ফোন বেজে ওঠে। ঈশান চোখ মুছে পকেট থেকে ফোন বের করে দেখে অপরিচিত নাম্বার। ঈশান ফোন রিসিভ করে কানে ধরল। হ্যালো, আমি ইমা। ইসমা খুব জেদ করছে তোমার সাথে কথা বলার জন্য, একটু ওর সাথে কথা বলো। বন্ধু, মামুনি বলো। আজকেও দেখা না করে চলে গেলি? কাজ পড়ে গিয়েছিল তো তাই মামুনি। তুমি না আমার বাবার মতো, কাজের কথা মনে হলে চোখের আর কিচ্ছু দেখে না। ঈশানের চোখে পানি চলে আসলো। তোমার বাবাকে তুমি খুব ভালোবাসো তাই না? কিন্তু বাবা আসছেই না। কেমন লাগে বলো তো? বাবাকে ছাড়া কারো ভালো লাগে? তোমাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। তুমি আমাকে সেদিন বাঁচালে না? বাবা থাকলে বাবাও আমাকে এভাবে বাঁচাতো। কবে যে আসবে বাবাটা? বলতেই ঈশান ফোন কেটে দিয়ে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগে। এদিকে ইসমা ইমার হাতে ফোন দিয়ে বলল, ফোন কেটে দিল বন্ধু। থাক, মন খারাপ করো না, এত কথা কাউকে বলতে হয় না, বুঝেছো? এখন চলো ঘুমিয়ে পড়বো। বলে ইমা ইসমাকে নিয়ে চলে গেল রুমে। ঈশান রেডি হয়ে গিয়ে গাড়িতে বসলো এবং সোজা এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ করে প্লেনে উঠলো এবং ভিআইপি ক্যাবিনে গিয়ে বসলো 3 জন। ঈশান ল্যাপটপ চালু করে দেখছে তার বাবা তার ক্লায়েন্টদের ইনফরমেশন দিয়েছে কিনা। এদিকে ইমা ইসমাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে বিছানায় বসে ভাবে, ঈশান কি ইসমার কথায় রাগ করে ফোন কেটে দিল? আমার কি ওকে একবার ফোন দিয়ে সরি বলা উচিত? না, ফোন দিই, বলি। ইমা বিছানায় বালিশের পাশ থেকে ফোন নিয়ে কল করলো। ঈশানের ফোন আকাশের কাছে ছিল। আকাশ ফোন ঈশানের দিকে ধরে বলল, স্যার আপনার ফোন। দেখছো তো আমি কাজ করছি, রিসিভ করে কথা বলো। হ্যালো, আমি ইমা। আকাশ বিস্ফোরিত চোখে ঈশানের দিকে তাকালো। জনি আকাশকে ঠেলা দিয়ে ফিসফিস করে বলল, কে? ইমা ম্যাডাম। 2 জন ফিসফিস করছো কেন? কে কল করেছে? আকাশ একটু সংকোচ নিয়ে বলল, ইমা ম্যাডাম। ফোন দাও। আকাশ ঈশানের হাতে ফোন দিল। ঈশান ফোন কানে ধরে বলল, হ্যালো। ঈশান, আসলে ইসমা তো ছোট মানুষ, ওর কথা কিছু মনে করো না প্লিজ। ও অভিকে মানে ওর বাবাকে অনেক ভালোবাসে। আমি কিছুই মনে করিনি, আসলে সেই সময় ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই ফোন কেটে গেছে। আচ্ছা ইমা, একটা উপকার লাগবে। বললো। আমি এখন প্লেনে অস্ট্রেলিয়ায় যাব।
তুমি একটু নিজ দায়িত্বে মিস্টার মিনহাজের খেয়াল রেখো। উনি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন। আমাদের নতুন হসপিটালের তৈরির কাজে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই আর কি। সমস্যা নেই, উনি আমার পেশেন্ট, আমি খেয়াল রাখবো। ইমা আর ঈশানের কথার মাঝে একজন বিমানবালা এসে বলল, স্যার, আর কিছুক্ষণ পরে প্লেন টেক অফ করবে, প্লিজ ফোন বন্ধ করে দিন। ওকে ইমা, এখন রাখতে হচ্ছে, বাই। ওকে, বাই। ঈশান ফোন কেটে দিল। ওর ফোন কাটতে দেখে আকাশ এসে জিজ্ঞেস করে, স্যার, ম্যাডাম আপনাকে ফোন দিয়েছেন। কেন? না এমনি। স্যার, ম্যাডাম কি আপনাকে? আকাশ বলতেই ঈশান একটু জোরে বলল, চুপ করো, সেটা হয়তো কখনোই আর সম্ভব না। 5 দিন পর অস্ট্রেলিয়ার প্লেন থেকে নামলো ঈশান, আকাশ, জনি। ঈশানের ফোনে কল আসে। আকাশ ফোন রিসিভ করে ঈশানের দিকে ধরে বলে, স্যার, বড় স্যারের কল। বাবা বলো। অল ডান ঈশান, আমাদের পথের আরেকটা কাটা সরলো। আচ্ছা, মিস্টার বিনকে মারলে কি করে বললে না তো? ঈশান এয়ারপোর্ট থেকে বের হলো। বাইরে ঈশানের সিকিউরিটি এবং 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশ গাড়ির দরজা খুলে দিলে ঈশান গাড়ির ভেতরে ঢুকে বসলো। বাবা, অস্ট্রেলিয়া নেমেই সিডনি শহরের ভিআইপি হোটেলে উঠি। তারপর তুমি যে ইনফরমেশন দিয়েছো সেটা অনুযায়ী ব্যামিন রয়, তোমার অস্ট্রেলিয়ার অফিসের বিশ্বস্ত লোক, তাকে জিজ্ঞেস করলাম। ব্যামিন বলল মিস্টার বিন কখন অফিস থেকে বের হয়, কি কখন করে, সব সেই মোতাবেক প্ল্যান বানালাম। যেদিন মেরেছি সেদিন আমি ওর গাড়ির ভেতরে ছিলাম। জনি গাড়ির ড্রাইভার। গাড়ির দরজা খুলেই সে ভয় পেয়ে যায়। তারপর আকাশ পেছন থেকে মিস্টার বিনকে ঠেলে ঢুকালো গাড়ির ভেতর। আমি শুধু বললাম ডিডব্লিউ কোম্পানির সাথে ঝামেলা না করলে আজ এমন দিন দেখতে হতো না, বলে তার মাথায় শুট করলাম। তাকে কথা বলার সুযোগ। বলতেই জনি গাড়িটা থামালো। কি হলো? স্যার, ইমা ম্যাডাম। ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। দেখে টিভির শোরুমে টিভিতে ইমাকে দেখাচ্ছে। ইমাকে হসপিটাল থেকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। ঈশান এই দৃশ্য দেখে ওর বাবাকে, বাবা তোমার সাথে পরে কথা বলছি। ঈশান বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। জনি, দ্রুত গাড়ি চালাও। ঈশান ফোনে নিউজ বের করলো। আরকে হসপিটালের সিনিয়র ডাক্তার ইমা খান, ডিডব্লিউ কোম্পানির একজন স্টাফ, যিনি ডিডব্লিউ হসপিটাল তৈরি হওয়ার দায়িত্বে ছিলেন, তার বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলেছেন। ফরেন্সিক তথ্য অনুযায়ী গতকাল রাতে ওনাকে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছে। হসপিটালের নার্স হিমা বলেছে গতকাল রাতে ডাক্তার ইমা তাকে বাড়িতে চলে যেতে বলেছেন এবং বলেছেন সে একাই সব সামলে নিবে। সকালে যখন ডাক্তার ইমা হসপিটালে আসেন তখনই তাকে সিনিয়র সার্জন মাইশা ইমাকে ধরে এবং তাকে জেরা করতে শুরু করে। ডক্টর ইমা সব স্বীকার করে, তবে উনি যে বিষাক্ত ইনজেকশন দেয়নি সেটা বারবার বলতে থাকে। ডক্টর ইমার ডাক্তারি লাইসেন্স। বলতেই ঈশান ফোনের নিউজ বন্ধ করে দিল এবং চোখ বন্ধ করে গভীর শ্বাস ছাড়ে। হিমা এটা করেনি। স্যার, ক্ষমা করবেন, এমনও তো হতে পারে যে ম্যাডাম আপনার উপর যে রাগ ছিল সেটার। ভেবে কথা বলো জনি, আমি যতদূর ইমাকে চিনি এটা ইমা কখনোই করবে না। কিছু একটা ঘটেছে এই 4 দিনের মধ্যে। এক কাজ করো, সোজা পুলিশ স্টেশনে চলো। ওকে স্যার। আকাশ, উকিলকে ফোন করে সব খুলে বলো এবং পুলিশ স্টেশনে আসতে বলো। ওকে স্যার। আকাশ উকিলকে ফোন করলো এবং সব খুলে বলল। ইমা উত্তেজিত সুরে বলল, অফিসার, আমি সত্যি বলছি আমি কিছুই করিনি। আর মিস্টার মিনহাজকে মেরে আমার কি লাভ? ম্যাডাম, গতকাল রাতে আপনি মিনাজের ক্যাবিনে গিয়েছিলেন, সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। আমি গিয়েছি, ওনাকে ইনজেকশন দিয়েছি, কিন্তু বিষাক্ত ইনজেকশন দিইনি। আমি একজন ডক্টর অফিসার, আমি কেন মিস্টার মিনহাজকে মারতে যাব? দেখুন অফিসার, আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। ম্যাডাম, ধৈর্যের পরীক্ষা নেবেন না, সত্যি কথা বলে দিন। এসআই বলতেই কনস্টেবল এসে বলল, স্যার, ওসি স্যার আপনাকে ডাকছেন। এসআই উঠে চলে গেল। ইমা মাথায় হাত দিয়ে চিন্তিত সুরে বলল, কে আমাকে ফাঁসাতে পারে? কে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে? এদিকে এসআই ওসির রুমের দরজা খুলতেই দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে এবং উকিলের সাথে আরেকজন লোক চেয়ারে বসে আছে। স্যার, আসবো? এসো, ভিতরে এসো। এসআই ভিতরে ঢুকে ওসিকে স্যালুট দিল। ইনি হচ্ছেন ঈশান চৌধুরী, ডিডব্লিউ কোম্পানির সিও। ঈশান এসআই এর দিকে ঘুরে তাকালো। হ্যালো স্যার। হ্যালো ইন্সপেক্টর, মিস ইমাকে ছেড়ে দিন। এসআই একটু অবাক হলেও তেমন কিছু বলল না। স্যালুট দিয়ে রুম থেকে বের হয়ে গেল এবং কনস্টেবলকে বলল ইমাকে ছেড়ে দিতে।
কনস্টেবল গিয়ে ইমাকে ছেড়ে দিল এবং বলল, আসুন ম্যাডাম, আপনার জামিন হয়ে গেছে। ইমা কনস্টেবলের কথা শুনে একটু অবাক হলো এবং বাইরে বের হয়ে এসে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। ইমা ঈশানের দিকে তাকিয়ে রইল অবাক চোখে। ম্যাডাম এখানে আসুন, কিছু কাগজপত্রে সই করতে হবে। ইমা গিয়ে কাগজপত্রে সই করলো। ঈশান ইমার পাশে এসে দাঁড়ালো। ইমা ঈশানের দিকে তাকাই। ঈশান বলল, চলো ইমা। ইমা চেয়ার থেকে উঠে ঈশানের সাথে ঈশানের গাড়িতে উঠে বসে। ইমা যেন একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মাথায় কাজ করছিল না, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। ইমার চোখের সামনে শুধু হসপিটাল থেকে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ সবার সামনে নিয়ে এসেছে সেটাই ভাসছিল। ঈশান জনিকে সোজা ইমার বাড়িতে যেতে বলে। ইমার দিকে তাকাতেই দেখে ইমা কাঁদছে, জানালার দিকে মুখ করে। ঈশান পকেট থেকে রুমাল বের করে ইমার সামনে ধরে। ইমা কান্না ভরা চোখে ঈশানের দিকে তাকাই। ঈশান ইশারা করে রুমালটা নিতে বলল। ইমা ঈশানের হাত থেকে রুমাল নিয়ে চোখ মুছল। তুমি ঠিক আছো? ইমা শুধু মাথা ঝুঁকালো, মুখে কিছু বলল না। ঈশান আবারও বলে, কান্না করবে না প্লিজ, তোমার কান্না আমার। বলে চুপ হয়ে গেল ঈশান। ইমা ঈশানের দিকে তাকালো। ঈশান চোখ সরিয়ে অন্যদিকে তাকাই। থ্যাংক ইউ ঈশান। থ্যাংক ইউ কেন? আমাকে ছাড়ানোর জন্য। ইমা, দোষ না করে শাস্তি পাওয়াটা যে কত বড় যন্ত্রণা সেটা হয়তো আমার থেকে কেউ ভালো জানে না। এইটুকু শুনে ইমা ঈশানের দিকে তাকালো। ঈশান মুচকি হেসে বলল, যাই হোক, আসল কথায় আসি, কি হয়েছিল বলো তো? আমি কিছুই জানি না ঈশান। আমি প্রতিদিনের মতো গতকাল গিয়ে মিস্টার মিনহাজকে ইঞ্জেকশন দিয়ে এসেছি। সকালে এসে শুনি মিস্টার মিনহাজ মারা গেছে। ওদের কথা, আমি নাকি মিস্টার মিনহাজকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছি। আমি সত্যি কিছু করিনি ঈশান। তুমি করনি, কিন্তু তোমাকে দিয়ে করিয়েছে ইমা। মানে? কেউ তো আছে যে আমার সাথে তোমারও ক্ষতি করতে চায়। কি বলছো? আমি তোমাকে একটা কথা বলতে চেয়ে বলতে পারিনি। 1 সপ্তাহ আগে এক রাতে মিস্টার মিনহাজের অক্সিজেন পাইপ ঢিলে হয়ে গিয়েছিল। ডাক্তার মাহিম এবং ডাক্তার শামীম ছিল সেই দিন হসপিটালে। আমি খবর পেয়ে হসপিটালে আসি। ঈশান ইমাকে সব খুলে বলল। কি? এই কথা তো মাহিম আমাকে বলেনি। বলবে কি করে? এগুলোর পেছনে নিশ্চয়ই ওরই হাত আছে। এত কনফিডেন্স হয়ে বলছো কি করে? সেদিন রাতে যখন ডক্টর শামীম আর ডক্টর মাহিম ঘটনাগুলো বলেছিল, তখন আমার ওদের কথা শুনেই সন্দেহ হয়। তারপর ইসমার যেদিন অ্যাটাক হয়েছিল সেদিন নার্স এসে তোমাকে বলেছিল ডক্টর মাহিম আগে আগে চলে গেছে। তখন আমার সন্দেহটা আরও বেশি প্রবল হয়। আমি আকাশ জনিকে খোঁজ নিতে বলি ডক্টর মাহিমের ব্যাপারে। ওরা খোঁজ নিয়ে বের করে ডক্টর মাহিমের ব্যাংকে সেদিন 1 কোটি টাকা ঢুকেছে। কি? এত টাকা কে দিল মাহিমকে? এটাই তো এখনো জানতে পারিনি। কাজ পড়ে গিয়েছিল, অস্ট্রেলিয়া চলে গিয়েছিলাম। ইমা, আমার কি মনে হয় জানো, সেই দিন মিস্টার মিনহাজের অক্সিজেন পাইপটা ঢিলে হয়ে যায়নি, অন্য কিছু হয়েছিল। আর এই সন্দেহের উপরে আমি তোমাকে বলেছিলাম নিজ দায়িত্বে মিস্টার মিনহাজের খেয়াল রাখতে। কিন্তু কেন মাহিম মিস্টার মিনহাজের ক্ষতি করবে? উনি তো সাধারণ একজন লোক। মাহিমের ওর সাথে কিসের সম্পর্ক? মিস্টার মিনহাজের সাথে ডক্টর মাহিমের কোনো সম্পর্ক নেই। এখানে ডক্টর মাহিমকে দিয়ে মিস্টার মিনহাজকে মারার চেষ্টা করছে বলতে পারো। বুঝলাম, কিন্তু মিস্টার মিনহাজকে মেরে লাভটা কি? আছে, লাভ আছে। আসলে এখানে একটা ঘটনা জড়িয়ে আছে। কি ঘটনা? আমাদের ডিডব্লিউ হসপিটাল তৈরি হতে বাধা পড়েছিল। এখানে আমার আসার কারণ এটাই। যেই লোকটা বাধা দিয়েছিল তিনি ছিলেন সরকারি লোক, মিস্টার বারিক। নাম শুনেছি, কিন্তু উনি তো আত্মহত্যা করেছেন। আমার তা মনে হয় না, কারণ যেদিন মিস্টার বারিকের আত্মহত্যার কথা শুনি সেদিন মিস্টার মিনহাজকেও বাজেভাবে পিটিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমি ছিলাম সেদিন হসপিটালে। আমি খবরে দেখেছি মিস্টার বারিকের মৃত্যুর সংবাদ। এই মিস্টার বারিক এবং মিস্টার মিনহাজ এরা দুজনই ডিডব্লিউ হসপিটালের সাথে জড়িত। আর একদিনেই এই ঘটনা ঘটেছে। ইমা বিস্ফোরিত চোখে ঈশানের দিকে তাকিয়ে উত্তেজিত সুরে বলল, তার মানে এটা সাধারণ কোনো ঘটনা না? তার মানে তুমি বলতে চাচ্ছ মিস্টার বারিক আত্মহত্যা করেনি? ইয়েস, মিস্টার বারিক আত্মহত্যা করেনি। ওনাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কেউ আছে যে চায় না ডিডব্লিউ হসপিটালটা হোক। একটা বড় খেলা হচ্ছে ইমা, কিন্তু কে খেলছে সেটাই বুঝতে পারছি না। তার এই খেলাতে তোমাকেও বুঝে শুনে জড়িয়েছে। সে চাইলে এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে পারত, কিন্তু সে তোমার হাত দিয়ে করিয়েছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হায় আল্লাহ, আমি কার ক্ষতি করলাম? কেন কেউ আমায় ফাঁসাবে? যদি
আমার ডক্টর লাইসেন্স বাতিল করে দেয়, আমার কি হবে তখন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো, পুলিশ তোমার বিরুদ্ধে এখনো কোনো শক্ত প্রমাণ পায়নি, এই জন্যই তোমাকে ছেড়ে দিয়েছে। যখন তারা তোমার বিরুদ্ধে একদম শক্ত প্রমাণ পাবে তখন তোমাকে আবার ধরবে। কিন্তু আমি তো কিছু করিনি। তা তো জানি আমি। এই কাজ যে করেছে সে তোমার বিরুদ্ধে প্রমাণ তৈরি করতে পারে। সে যেন প্রমাণ তৈরি করার সুযোগ না পায় তার ব্যবস্থা এখন করতে হবে। কি করব আমি? এত চিন্তা করো না, আমি সামলে নিব। তুমি যাও, বাড়িতে যাও। মেয়ে নিশ্চয়ই কান্নাকাটি করছে। থ্যাংক ইউ ঈশান, আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আসো। না, আজ না, আমার একটু কাজ আছে। ওকে, বাই। বাই। ইমা গাড়ি থেকে বের হয়ে চলে গেল। ঈশান মিনহাজের বাড়িতে আসলো। মিনহাজের স্ত্রী কান্না সুরে রেগে বলল, কেন এসেছেন? আমার স্বামীর খুনিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়েছেন, চলে যান আপনি। ভদ্রভাবে কথা বলুন, উনি। বলতেই ঈশান আকাশকে থামিয়ে দিয়ে বলল, মিস, আপনি ভুল বুঝছেন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু মিস ইমা আপনার হাজব্যান্ডকে মারেনি, অন্য কেউ মেরেছে, এবং এটা আমি খুব তাড়াতাড়ি বের করব। মিনহাজের স্ত্রী ঈশানের কথা শুনে অবাক হয়ে গেল। ঈশান আকাশকে ব্যাংকের চেক বই দিতে বলল। আকাশ ব্রিফকেস থেকে ব্যাংকের চেক বই বের করে ঈশানের হাতে দিল। ঈশান 50 লক্ষ টাকা চেক সই করে চেক বই থেকে কাগজটা ছিঁড়ে মিনহাজের স্ত্রীর দিকে ধরে বলল, আপনার স্বামীকে তো ফিরিয়ে দিতে পারবো না, এই চেকটা রাখুন, আপনার কাজে লাগবে। এবং প্রতি মাসে আপনার স্বামী যেই স্যালারি পেত সেই স্যালারি থেকে অর্ধেক টাকা প্রতি মাসে আপনার ব্যাংকে দেওয়া হবে। মিনহাজের স্ত্রী চেকটা নিল এবং বলল, জানি আমার স্বামী ফিরে আসবে না, তবুও বলবো, দয়া করে ওনাকে যে মেরেছে তাকে বের করে উপযুক্ত শাস্তি দিয়েন। বলে হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল মিনহাজের স্ত্রী। কাঁদবেন না, দোষীকে তো শাস্তি পেতেই হবে। বলে ঈশান উঠে চলে গেল। ঈশান হোটেলে ফিরে আকাশ জনিকে বলল লোকজন নিয়ে গিয়ে সরাসরি ডক্টর মহিমকে ধরে সেই গোডাউনে নিয়ে যেতে। আকাশ জনি চলে গেল। ইমা নিজের রুমে বসে বসে ঈশানের বলা কথা ভাবছে। হঠাৎ ঈশানের বলা একটা কথা খুব মনে নাড়া দিল। ইমা দোষ না করে শাস্তি পাওয়াটা যে কত বড় যন্ত্রণা সেটা হয়তো আমার থেকে কেউ ভালো জানে না। ইমা উঠে জানালার কাছে এসে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো। দেখে বিকেলের সূর্য লাল বর্ণ ধারণ করেছে। ইমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, ঈশান এমন একটা কথা বললো কেন? রাত 11টা। ঈশান বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় আকাশ কল করলো ঈশানকে। ঈশান ফোন রিসিভ করে কানে ধরে, স্যার, আইনকে ধরেছি। ও পালানোর চিন্তা করেছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আমরা ঠিক সময় মতো ওকে ধরে ফেলেছি। গুড। সে স্বীকার করেছে কিছু? না স্যার। আচ্ছা, তাকে মেরেছি কিন্তু স্বীকার করেনি। এক কাজ করো, 1 বোতল অ্যালকোহল কিনে নিয়ে আসো, আমি আসছি। ওকে স্যার। ঈশান ফোন কেটে দিয়ে রেডি হলো ব্লাড জ্যাকেট, প্যান্ট, ক্যাপ, মাস্ক, জুতা পরে। ঈশান রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে গেল এক শুনশান এলাকায়। সেখানেই এক গোডাউনে মাহিমকে আটকিয়ে রেখেছে। ঈশান এসে গাড়ি থামালো সেই জায়গায়। দেখে আকাশ জনি দাঁড়িয়ে আছে আর তাদের কিছু লোক। আসুন স্যার। ঈশান আকাশ জনির সাথে গোডাউনের ভেতরে ঢুকলো। দেখে মাহিমের 2 হাত পেছন করে বাঁধা, হাঁটু ভেঙে মাথা নিচু করে বসে আছে। মুখ দিয়ে লালার সাথে রক্ত পড়ছে, নাক দিয়ে কপাল দিয়েও রক্ত গড়িয়ে পড়ছে। ঈশান মাহিমের সামনে চেয়ার নিয়ে বসলো। মাহিম আস্তে আস্তে মাথা তুলে ঈশানের দিকে তাকালো। মাহিমের চোখ ঝাপসা, পরিষ্কার দেখতে পাচ্ছিল না। যেটুকু বুঝলো লোকটি মাস্ক পরে আছে। মহিম ক্ষীণ সুরে বলল, কে ভাই আপনি? আমি কে পরে বলি, কিন্তু তুই কে বলতো? ডক্টর ইমাকে ফাঁসালি কেন? আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি? না, আমি কিছু করিনি। ঈশান রেগে মাহিমের মাথার চুল টেনে ধরে বলল, মৃত্যু কি জানিস? মৃত্যুর যন্ত্রণা কি জানিস? একটু স্বাদ গ্রহণ করবি? মহিম মিনতি সুরে কান্না করতে করতে বলল, আমি সত্যি বলছি ভাই, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। ঈশান মাহিমের চুল ছেড়ে দিয়ে আকাশের দিকে হাত বাড়ালো। আকাশ অ্যালকোহলের বোতল ঈশানের হাতে দেয়। মাহিম অবাক হয়ে তাকিয়ে থাকে। ঈশান অ্যালকোহল মাহিমের পায়ের উরুর উপর ঢালতে মাহিম বিস্ফোরিত চোখে ঈশানের দিকে তাকাই। ঈশান গ্যাস লাইটার আগুন জ্বালালো। মাহিম ভয়ে চিল্লাতে লাগে এবং মিনতি করতে লাগে এমন না করতে। ঈশান মাহিমের কথা শুনল না, আগুন ধরিয়ে দিল মাহিমের উরুতে।
মাহিম জান ছেড়ে চিল্লাতে লাগে এবং দাফাদাফি করতে লাগে। 1.5 মিনিট পর ঈশান আকাশের দিকে তাকিয়ে ইশারা করলো। আকাশ তাদের একজন লোককে ইশারা করে বলল আগুন নিভাতে। লোকটি অগ্নি নির্বাপক বোতল দিয়ে আগুন নিভিয়ে দিল। ঈশান চেয়ার থেকে উঠে মাহিমের কলার ধরে বলল, এবারও বলবি তুই কিচ্ছু জানিস না? আমি জানি আমি সব বলবো। ভয়ে কান্না করে উত্তেজিত সুরে জোরে বলল। ঈশান মাহিমের কলার ছেড়ে দিয়ে চেয়ারে বসলো। একজন গিয়ে মাহিমকে উঠিয়ে ঈশানের সামনে বসালো। বল, 1 কোটি টাকা কে দিয়েছে তোকে? কেন ইমাকে ফাঁসালি? মিস্টার মিনহাজকে কেন মেরে ফেললি? মাহিম কান্না করে ক্ষীণ সুরে বলল, আমি সত্যি বলছি, আমি এগুলো নিজে থেকে করিনি। এগুলো আমি সব আমাদের হসপিটালের চেয়ারম্যান রাজীব খন্দকার স্যারের ছেলের কথায় করেছি। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? আর কে হসপিটালের চেয়ারম্যানের ছেলে? নাম কি ছেলের? মাহবুব খন্দকার। মাহবুব স্যার চান না DW হসপিটাল হোক। মাহবুব? কেই মাহবুব? তোর কাছে মাহবুবের কোনো ছবি আছে? আছে, আমার মোবাইলে আছে। আকাশ মাহিমের মোবাইল এনে ঈশানের হাতে দিল। মাহিম মোবাইলের পাসওয়ার্ড বললেই ঈশান পাসওয়ার্ড খুলে ফেলে গ্যালারিতে ঢুকে। আমার সাথে তোলা ছবি, পরশুদিন ছবি তুলেছিলাম। ঈশান বিস্ফোরিত চোখে ছবির দিকে তাকিয়ে একদম হতবাক হয়ে যায়। ঈশান মাহিমের দিকে তাকিয়ে বলল, তুই এর কথা এগুলো করেছিস? জি। আকাশ ঈশানের কানের কাছে এসে বলল, স্যার আপনি ওকে চেনেন? ঈশান ছবির দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে বলল, চিনি। মেরান। এটা 6 বছর আগে কলেজের ক্যান্টিনের সবার সামনে অপদস্থ করেছিলাম। এটা সেই মিরান? ঈশান ফোন আকাশের হাতে দিয়ে মাহিমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বল, ইমাকে ফাঁসালি কেন? ও তো তোর বন্ধু ছিল, তাই না? ইমার আমার একজন ভালো বন্ধু, কিন্তু কি করব, মাহবুব স্যার আমাকে এতগুলো টাকা দিয়েছে কাজের জন্য, আর আমি করব না তা তো হয় না, তাই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। ঈশান মাফিয়া স্টাইলে পায়ের উপর পাড় তুলে বসে বলল, এগুলো কিভাবে বলি বলতো শুনি। 3 দিন আগে আমি মাহবুব স্যারের কথা অনুযায়ী বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে মিস্টার মিনহাজের কেবিনের দিকে গেলে মিস্টার ঈশান চৌধুরীর বডিগার্ডরা আমাকে ভিতরে ঢুকতে দেয় না। আমি অবাক হই। ওরা বলল এই রুমে একমাত্র ইমা ছাড়া কেউ ঢুকতে পারবে না। আমি এই কথা মাহবুব স্যারকে জানাই। স্যার কথাটা শুনে খুব খুশি হয়। স্যার আমাকে বলল ইঞ্জেকশনটা ইমাই দেবে মিস্টার মিনহাজকে। আমি শুধু ইঞ্জেকশনের ঔষধের বোতলের লেবেলটা যেন বদলে দেই। আমি বুঝতে পারছিলাম না কিভাবে করব। তারপর গতকাল রাতে সুযোগ পাই। ইমার সাথে থাকা নার্সকে ইমা বাড়ি চলে যেতে বলে, আর সেই সুযোগে আমি আমার কাজটা করে ফেলি। আমাদের প্ল্যান মতো ইমা সেটাই করে। ইমা সেই ইঞ্জেকশন মিস্টার মিনহাজকে পুশ করে। ঈশান উঠে মাহিমের বুকে দিল এক লাথি। মাহিম উল্টে পড়ল। ঈশান মাহিমের বুকের ওপর পা রেখে রাগান্বিত সুরে বলল, তুই কেমন মানুষ? টাকার জন্য একজন মেয়ের ক্যারিয়ার নষ্ট করে দিলি। স্যার আমাকে মারবেন না, আমাকে মাফ করে দেন প্লিজ। আমার বাবা মা আছে, তাদের আমিই ভরসা। ইমার ক্ষতি করার আগে এই কথাটা মনে হয়নি যে ওর একটা মেয়ে আছে। ওই মেয়েটার কি হবে? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না স্যার, আমাকে ছেড়ে দিন। ঈশান মাহিমের বুকের ওপর থেকে পা সরিয়ে মাহিমের কলার ধরে রাগান্বিত সুরে বলল, তোর সাথে আর কে কে জড়িত আছে বল। আমার সাথে কেউ নেই স্যার, আমাকে একাই এগুলো করতে বলেছে। তোর মাহবুব স্যার এখন কোথায়? মাহিম আমতা আমতা করতে লাগে। ঈশান মাহিমের মুখে জোরে একটা ঘুষি মারে। মাহিম কান্না করে ভীতু সুরে বলল, স্যার আজ সকালে USA চলে গেছে। USA? মাহবুব USA কি করে? আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না। শুধু এতটুকু জানি মাহবুব স্যার নিজেও একজন ডাক্তার। ঈশান মাহিমের মুখে 2-3টা ঘুষি মেরে রাগান্বিত সুরে বলল, তোকে এখন কি বাঁচাবে বল? মাহিমের ঈশানের কথা শুনে ভয়ে আত্মা শুকিয়ে গেল। মাহিম ভয়ে জোরে জোরে কান্না করে মিনতি সুরে বলল, আমাকে ছেড়ে দিন, আপনার পায়ে ধরি, আমার বুড়ো বাপমার কথা একটু ভাবেন, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি সত্যি বলছি, আমি আর এমন কিছু করব না কখনো। ঈশান মাহিমের কলার ছেড়ে দিয়ে চেয়ারে গিয়ে বসলো। শান্ত সুরে বলল, ছেড়ে দেব একটা শর্তে। বলুন কি শর্ত? আমি যা বলবো তাই করতে হবে। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে। বসে মোবাইলের রেকর্ড চালু করে দিল। মাহিম, আমি এসব করেছি। মাহিম রেকর্ড শুনে বড় বড় চোখ করে ঈশানের দিকে তাকালো। এটা পুলিশকে দেব, তারপর তোর লাইফ শেষ, মনে রাখিস।
মাহিম উত্তেজিত সুরে কান্না করে বলল, না না না, প্লিজ এমন করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, সত্যি বলছি। ওকে ছেড়ে দাও। আকাশের দিকে তাকিয়ে বলল। আকাশ গিয়ে মাহিমের হাত খুলে দিল। এখন যা, বাড়ি গিয়ে নিজের চিকিৎসা কর, আর আমার ফোনের অপেক্ষা করবি। যদি তোর মাহবুব স্যারকে কিছু বলার চেষ্টা করিস তাহলে বুঝবি আমি কে। বলে ঈশান উঠে চলে গেল এবং জনিকে বলল মাহিমকে তার বাড়িতে পৌঁছে দিতে। পরের দিন সকালে ইমা ইসমাকে স্কুলের জন্য রেডি করে দিল। এমন সময় ইমার ফোন আসে। ইমা হাতে ফোন নিয়ে দেখে রুহি কল করেছে। ইমা ফোন রিসিভ করে কানে ধরল। বলো রুহি। আই এম সরি ইমা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। কি করবে, তোমার হাতে কিছু আছে বলো। আমি একটু পর তোমার বাসায় আসছি, কথা আছে। ওকে। বলে ফোন কেটে দিয়ে বিছানায় বসলো। ইসমা ইমার মন খারাপ দেখে ইমার হাত ধরে বলল, আম্মু তুমি মন খারাপ করো কেন? তোমার মন খারাপ দেখলে আমার খুব কষ্ট হয়। ইমা ইসমাকে জড়িয়ে ধরে বলল, আমি একটু মন খারাপ করিনি মা। বলে ইসমার গালে চুমু দিল। ইমা রোকসানার দিকে তাকিয়ে বলল, ইসমার খেয়াল রেখো। ওকে ম্যাডাম, চলো ইসমা মামুনি। ইসমা ইমাকে টাটা দিয়ে চলে গেল স্কুলে। ইমা সোফায় বসে মাথা নিচু করে মুখে হাত দিয়ে কান্না করতে লাগে এবং বলে, কি হয়ে গেল এগুলো, কেন হলো এগুলো, কেন? রুহি ইমার হাতের ওপর হাত রেখে বলল, ইমা, মানুষ তো অনেক কথাই বলে, সব কথায় কান দিতে নেই। খারাপ লাগছে খুব। আমি কখনো কল্পনাও করিনি আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে। টিভিতে বারবার একই নিউজ দেখাচ্ছে। ইমা, মিস্টার ঈশান। বলতেই দরজার কলিং বেল বেজে উঠল। ইমা দরজা খোলার জন্য উঠতে গেল। রুহি ইমাকে বসতে বলে এবং নিজে গেল দরজা খুলতে। রুহি দরজা খুলতেই দেখে ঈশান। রুহি অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে। ইমা কোনো সাড়া শব্দ না পেয়ে উঠে চলে গেল। কে এসেছে বলে দরজার সামনে আসতে দেখে ঈশান। হাই ইমা। হ্যাঁ, ডক্টর রুহি। স্যার আপনি? ঈশান ইমার দিকে তাকিয়ে বলল, আমি ইমার সাথে একটু কথা বলতে এসেছি। আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। ঈশান ভেতরে আসলো। রুহি এক্সাইটেড সুরে বলল, বসুন স্যার, এখানে বসুন। না, বসবো না ইমা, আমরা একটু আলাদা কথা বলতে পারি। তুমি রুহির সামনে বলতে পারো, রুহি আমার ভালো বন্ধু। ওকে। ঈশান বসলো এবং পকেট থেকে ফোন বের করে ইমা রুহিকে মাহিমের বলা কথার রেকর্ড শোনালো। এটা মাহিম। হতবাক হয়ে বিস্ফোরিত চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, আমি বলেছিলাম না। মাহিম এমন একটা কাজ কিভাবে করলো? টাকার জন্য করেছে। তুমি জানো এগুলো কাজ কার কথায় করেছে? কার কথায়? মেরানের কথায়। মেহেরাজকে? আমাদের কলেজের মেরান? তোমাদের হসপিটালের চেয়ারম্যানের ছেলেও। কিন্তু চেয়ারম্যান স্যারের ছেলের নাম মাহবুব, মেরান না। ওর নাম মাহবুব খন্দকার মেরান। মেরান হলো ডাকনাম। সব তো বুঝলাম, কিন্তু মাহবুব স্যার ইমার কেন ক্ষতি করতে চাইলো? আমি জানি না সে আসলে ইমার ক্ষতি করতে চায় নাকি আমার। আমি বিশ্বাস করতে পারছি না মেরান আমার সাথে এমন একটা কাজ করতে পারলো। আর আমি মেরান একই মেডিকেল কলেজে পড়ে এসেছি একসাথে, আমার সাথেও ভালোই কথা বলতো, কিন্তু ও আমার সাথে। এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে ইমা, এটা জানতে হবে। কিভাবে জানবেন? মাহবুব স্যার আমেরিকায় থাকেন। ইমা বোকার মতো হাসি দিয়ে বলল, কি আজব বিষয়, আমি জানি না আমি যে হসপিটালে চাকরি করি সেই হসপিটালের মালিকের ছেলে মিরান। রুহি ঈশানের দিকে তাকিয়ে বলল, স্যার প্রমাণ তো আপনার হাতেই আছে, এখন পুলিশকে বলে দিলেই তো পারেন, পুলিশ বিষয়টা সামলে নিবে আর ইমার মাথা থেকে এই অপরাধের দোষটাও মুছে যাবে। না, এটাতে তেমন কোনো লাভ হবে না। মাহিমের জেল হবে, ইমার মাথার উপরের দোষটা মুছে যাবে, কিন্তু মেরান যে চুপ থাকবে এমন তো না। ও অন্যভাবেও তো ইমার ক্ষতি করতে পারে। আসলে আমার জানতে হবে মেরান এগুলো কেন করছে, কি চায় ও। আমিও জানতে চাই ও আমার সাথে কেন এমনটা করলো। বলতেই দরজা খুলে রোকসানা ইসমাকে নিয়ে বাড়িতে ঢুকলো। ইসমা কোনো দিক না তাকিয়ে মুখ ভার করে নিজের রুমের দিকে চলে গেল। ঈশান, ইমা, রুহি একটু অবাক হয় ইসমাকে এইভাবে চলে যেতে দেখে। ইমা রোকসানার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে?
ইসমার ক্লাসমেটরা ওকে বাজে কথা বলেছে আপনাকে নিয়ে। আমারই ভুল ইসমাকে স্কুলে পাঠানোই আজ ঠিক হয়নি। আজ